মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের প্রতি অমানবিক নির্যাতন চললেও এজেন্সি কিংবা দূতাবাস কারোই নেই কোনো জবাবদিহিতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো, যাচ্ছি তার কাছে। মোমো, আমরা যেমনটি জানি যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীরা অনেক স্বপ্ন নিয়ে যায় এবং সব ধরনের নিয়মকানুন মেনেই কিন্তু তারা যাচ্ছে। তারপরেও কেন তারা নির্যাতনের শিকার হচ্ছে, কেন এত মৃত্যুর ঘটনা ঘটছে, কেনই বা দূতাবাস এবং যে এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছে তাদের কোনো জবাবদিহিতা নেই? মৌটুসী, আপনাকে ধন্যবাদ। নিজেদের সবশেষ যে পুঁজি সেটুকু নিয়ে যখন বাংলাদেশ থেকে হাজার মাইল দূরের একটা মধ্যপ্রাচ্যের মরুভূমি দেশে যাচ্ছেন বাংলাদেশের নারী কর্মীরা শুধুমাত্র ভাগ্য বদলের আশা এবং পরিবারকে একটু উন্নত জীবনের স্বপ্ন নিয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজারো সেই কর্মীদের স্বপ্নগুলো কিন্তু মরুভূমির বালুতে নিঃশেষ হচ্ছে। তারা শারীরিকভাবে নির্যাতন হচ্ছেন, ধর্ষিত হচ্ছেন, সন্তান নিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন এবং নিজের যে অমানসিক পরিশ্রম করছেন সেই পারিশ্রমিকও তাদের মিলছে না। এবং যখন তারা ফেরত আসছেন তখন সামাজিক লাঞ্ছনা এবং গঞ্জনা কিন্তু সহ্য করতে হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স কন্যাদের, এবং যার মূলে রয়েছে তৃণমূল পর্যায়ে কিছু দালাল, যারা এজেন্সিদের নিয়োগ করা লোক, যারা তৃণমূলের এই মানুষগুলোকে খুব ভালো স্বপ্ন দেখায় এবং সেখানে তাদেরকে একটি মৃত্যুর দিকে ধাবিত করে। এই পুরো বিষয়টি নিয়ে আমার একটি করা প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নিব। নিষ্প্রাণ বোবা চাহনি, মুখচ্ছবিতে কয়েক সেকেন্ডের ব্যবধানে ফুটে উঠছে ভিন্ন ভিন্ন আবেগের বহিঃপ্রকাশ। হঠাৎ দেখলে মনে হবে মাথার ভেতর থাকা কোনো এক জটিল ধাঁধার সমাধানে ব্যস্ত হবিগঞ্জের খালেদা বেগম। বাস্তবতা হলো ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে গত সেপ্টেম্বরে ওমান পাড়ি দেওয়া খালেদা এখন মানসিক ভারসাম্যহীন। বিদেশি নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্যদের অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে খালেদা এখন জীবনমৃত। খালেদার ঠাঁই এখন রাজধানীর আশকোনায় ব্র্যাকের সেফ হোমের ৩২২ নম্বর কক্ষে। চুলোর মাঝে দুই দিয়ে ফুইরে মারছে, ফুয়ায় মারছে, দামানতে মারছে, যে তোমার দিয়েছে আমার চুলোর মাঝে দুই দিয়ে আমার আত পাওয়া তোরা কিতা পড়েছে, আত ফোড়া লাগাই দিছে আমার ভাবাই আস্তে মাঝে দুইবার মানে ২-৩বার চেষ্টা করছে আমার মারবার লাগি। মেরুলবাড্ডার রিক্রুটিং এজেন্সি মেসার্স অ্যারাবিয়ান গালফ অ্যাসোসিয়েটস কোম্পানি লিমিটেড গৃহকর্মী হিসেবে খালেদাকে ওমান পাঠায়। ঠিক কি হয়েছিল খালেদার সঙ্গে? প্রশ্নের জবাব খুঁজতে রিক্রুটিং এজেন্সি অ্যারাবিয়ান গালফ অ্যাসোসিয়েটসে সময় সংবাদ। এই লাইসেন্সে ভাইয়া আপু কাজ হয় না 18 সাল থেকে। হন্তদন্ত হয়ে এসে শুরুতেই খালেদাকে অন্য আরেকটি প্রতিষ্ঠান ওমানে পাঠিয়েছে বলে দাবি করেন রিক্রুটিং এজেন্সিটির ডিএমডি হাফিজা আক্তার। তবে ভিকটিমের কাছে তার প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার কথা জানাতেই সুর পাল্টে ফেলেন এই নারী। আপনাদের অফিসের ঠিকানা, আপনাদের হচ্ছে লাইসেন্স। ঠিক আছে, কেন হয় জানেন এটা? আপনারা তো আসছেন, আপনাদের সাথে আমি একটু কথা বলবো। এরকম একটা বয়স্ক মহিলা আপনি আর আমি জীবনে বাসার কাজই রাখবো না, বিদেশ পাঠানো তো দূরের কথা। চাইলে এটা ভাইরাল করে দেন, সমস্যা নাই। অ্যারাবিয়ান গার্লফ্রেন্ড আমি কিছুই না। অথচ প্রতিষ্ঠানটির কর্মী পাঠানোর বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা ডিএমডি হাফিজা আক্তারের নাম। ভুক্তভোগীরা বলছেন এজেন্সিগুলো দালালদের মাধ্যমে বিদেশ যেতে ইচ্ছুকদের ব্রেইন ওয়াশ করে তাদের সর্বশান্ত করছেন। 15 দিন পরের থেকে আপনার ডিউটি শুরু, সৌদি কোর্টে দেখাশোনা করা কাজ। যাওয়ার পরে দেখি কে সৌদি কোর্ট বলি তো কোনো কথাই নেই। যেখানে রাখছে মরুভূমির ভিতরে, ওখানে মানুষ না খেয়ে আছে। অভিবাসন কর্মীরা বলছেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা রিক্রুটিং এজেন্সি, মনিটরিংয়ের অভাব, কর্মী গ্রহণকারী দেশগুলোতে থাকা হাই কমিশনের নিষ্ক্রিয়তা আর সেখানকার নিয়োগকর্তাদের জবাবদিহিতা না থাকাতেই মধ্যপ্রাচ্যে মৃত্যু আর নির্যাতনের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক একটা মানে বিচারের আওতায় নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তোবা এই অংশে কমে যাবে। ব্র্যাকের অভিবাসন বিভাগের তথ্য বলছে 2016 থেকে 2022 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে 714 নারী শ্রমিকের মরদেহ দেশে ফেরত আসে। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। 2016 থেকে 2023 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে 714 জন নারী কর্মী মরদেহ ফেরত এসেছে। একই সময়ে প্রায় 10,000-এর বেশি নারী কর্মী তারা ধর্ষণ সহ নির্মম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, এবং যারা দেশে ফেরত এসেছেন তাদের মধ্যে 624 জন লাঞ্ছনা সহ্য না করতে পেরে তারা আত্মহত্যা করেছেন। মৌটুসী মোমো, আমরা আপনার প্রতিবেদনটিতেও কিন্তু দেখছিলাম যে অসংখ্য মৃত্যুর যেমন ঘটনা ঘটেছে,
ধর্ষণের ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে। তো মৃত্যুর বিষয়টি নিয়ে যদি শুরুতে আমি আপনার কাছে জানতে চাই, এর কি কোনো পরিসংখ্যান রয়েছে? অবশ্যই মৌটুসী, পরিসংখ্যানে কিন্তু শীর্ষ 5টি দেশকে চিহ্নিত করা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে যারা রয়েছেন বেসরকারি যেই সংস্থাগুলো, তারা একটি পরিসংখ্যান তৈরি করছেন। এই পরিসংখ্যানটিতে আসলে আমরা একটু দেখে নিব। দেখতে পাচ্ছি যে শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে 12,930 জন নারী কর্মী মৃত্যু হয়েছে। এর দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত 5,123 জন, ওমান রয়েছে তৃতীয় স্থানে 3,776 জন, কাতার রয়েছে চতুর্থ স্থানে 1,562 জন, বাহরাইন 111। এই যে মৃত্যুর পরিসংখ্যান, সেটি কিন্তু 2008 থেকে 2022 সালে প্রায় 45,301 জন নারী কর্মীর মৃত্যুর আমরা পরিসংখ্যান দেখছি। এবং যদি একটি বিষয় লক্ষ্য করতে চাই যে কিভাবে আসলে যারা স্থানীয় দালালরা রয়েছেন তারা এই সকল ভুক্তভোগী কর্মীদের তারা ফাঁদে ফেলে, সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। আমরা একেবারে ভুক্তভোগীদের যেই বর্ণনা সেখান থেকে দর্শক এরকমই একজন ভুক্তভোগীর তার জীবনের অভিজ্ঞতার কিছুটা অংশ আমরা শুনে নেব। আমার একটা কম্পিউটার দোকান ছিল। এই দোকান থেকে আমার একজন বলে যে আমার সৌদি আরবে নিয়ে যাবে এবং 1300 রিয়াল বেতন দেবে এবং কাজটা হচ্ছে সৌদি কোর্টে কাজ। এই বলে আমাদের এবং আমরা এতে মানে উদ্বুদ্ধ হই আর কি। হওয়ার পরে অক্টোবরের 29 অক্টোবর আমি সৌদিতে যাই, যে দেখে ভিন্ন চিত্র। ওখানে হচ্ছে সাপ্লাই কোম্পানি, এই কোম্পানির কোনো কাজ নাই সৌদি আরবে। যারা মার্কেটে কাজ করতো বা যারা কাজ ছিল আগে গেছে, তাদের সব কোম্পানি উঠাই দিছে। তারপর আমি ওই দালালকে বললাম যে হয় আমার কাজ দাও, নাহলে আমার দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমি এত কিছু সরকারি এত যে নিয়ম নীতি সব কিছু মেনেই কিন্তু আমি সৌদি আরবে গিয়েছি। যাওয়ার পরে 3.5 লাখ টাকা দিয়েছি। এর দালালকে আমি 3.5 লাখ টাকা দিয়েছি এবং তার ব্যাঙ্ক স্টেটমেন্ট সব আছে আমার কাছে, ব্যাঙ্ক রিপোর্ট সব আছে। ওখানে প্রায় 100+ লোক আছে এখন ওই ভিলাতে, ওই যে ভিলাতে আমরা ছিলাম 100+। এই ঠান্ডার সময় বাইরেই মানুষ ঘুমাইছে, বাইরে মানে শীতের বাইরে ঘুমাইছে মানুষ, এরকমও আছে ওখানে। এখানে রাখা হয়েছিল রিয়াদ থেকে এয়ারপোর্টের থেকে 10 কিলো দূরে তুমামা 31 নম্বর রোড 1 নম্বর ভিলা আমরা ছিলাম। বাংলাদেশ সব প্রায় বাঙালি। দালাল চক্র যেভাবে মানুষকে উৎসাহিত করে এই কাজ সেই কাজ, শুধু টাকার লোভে তারা এই কাজ করে এবং মানুষ যেখানেই সৌদিতে যাক আর যে দেশেই যাক যেন জেনে বুঝে মানে তারা যায়। মোমো, আমরা একজন পুরুষ কর্মীর নির্যাতনের কথা শুনছিলাম। তিনি বলছিলেন কতটা অসহায়ভাবে তিনি সেখানে ছিলেন, কি পরিমাণ নির্যাতনের শিকার তিনি হয়েছেন। আমরা তো জানি মধ্যপ্রাচ্যে নারী কর্মীদেরও একটি বিশেষ চাহিদা রয়েছে এবং বাংলাদেশ থেকে অনেক নারী কর্মীরা নানা রকম স্বপ্ন নিয়ে যাচ্ছেন। নারী কর্মীদের আলাদা কোনো পরিসংখ্যান রয়েছে কিনা আপনার কাছে? রয়েছে মৌটুসী, শুনছিলাম যে ভুক্তভোগী বলছিলেন এই যে রক্ত মাংসে গড়া যে মানুষগুলো, আমরা পরিসংখ্যানের কথা বলছেন মৌটুসী, পরিসংখ্যান শুধু তথ্য নয়, এগুলো হচ্ছে যে রক্ত মাংসে গড়া যে মানুষগুলো রয়েছে তাদের সাথে ঘটা যে অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘন। আমরা কিন্তু সেই চিত্রটা আবার একটু দেখে নিতে চাইব, যেখানে রয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা যে সকল নারী কর্মী যাচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে মানে হত্যার কিংবা মৃত্যুর মতো সৌদি আরব কিন্তু আত্মহত্যার শীর্ষে রয়েছে। যেমন 183 জন নারী কর্মী সেখানে আত্মহত্যা করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জর্ডান 43 জন, লেবানন 25, ওমান 25 এবং সংযুক্ত আরব আমিরাতে 7 জন। অর্থাৎ 2016 থেকে 2023 সাল অবধি সময়কালে 273 জন নারী কর্মী এই 5টি দেশে তারা আত্মহত্যা করেছেন এবং এই আত্মহত্যার মূল কারণ হিসেবে অভিবাসন কর্মীরা বলছেন অমানুষিক পরিশ্রম, কর্মঘণ্টা এবং তাদের উপর চলা শারীরিক নির্যাতন, বিশেষ করে ধর্ষণ এবং পাশাপাশি যেহেতু তারা একেবারে হাজার মাইল দূরে তাদের স্বদেশ থেকে রয়েছে এবং সেই মানুষগুলোকে যখন আপনাকে খাবার দেওয়া হবে না, আপনার বাসস্থানে আমরা শুনছিলাম যে শীতের মধ্যে মরুভূমির ঠান্ডার মধ্যে তাদেরকে ফেলে রাখা হতো। অর্থাৎ মানে জন্তু জানোয়ারদেরকেও বোধহয় এমনভাবে আচরণ করা হয় না, ঠিক যেভাবে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা কিংবা রেমিটেন্স কন্যা বলছি তারা কিন্তু ঠিক এই ধরনের অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে তারা পড়ছেন। মোমো, আমরা তো দেখছিলাম যে নির্যাতনের কথা আপনি বলছিলেন, তো এই যে এত নির্যাতন হচ্ছে এই বিষয়ে মানবাধিকার কি বলছে?
বাংলাদেশের মধ্যপ্রাচ্যের যে অবস্থা, সেই অবস্থার উত্তরণে কিন্তু বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন তারা 8 দফা সুপারিশ করেছে এবং এই সুপারিশগুলো কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলোকে পাঠানো হয়েছে, যার মধ্যে আমরা এক নজরে দেখব যে সবার আগে প্রাধান্য দেওয়া হয়েছে বাধ্যতামূলক ভাষা শিক্ষা। অর্থাৎ মধ্যপ্রাচ্যে প্রধান অন্তরায় কিন্তু ভাষা, অর্থাৎ আরবি ভাষা না জানা, তাই বাধ্যতামূলক ভাষা শিক্ষা। এরপরে রয়েছে দ্বিতীয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিক্রুটিং লাইসেন্স ভাড়া দেওয়া। অর্থাৎ কোনো একজন এজেন্সি সে লাইসেন্স কিনছে, সেই লাইসেন্সটাকে সে আরও অর্থের বিনিময়ে সে আরও 4-5 জন 6 জনকে করছে, ভাড়া দিচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু মূল অপরাধগুলো সংঘটিত হচ্ছে। তৃতীয়ত রয়েছে যে এজেন্সির মাধ্যমে দক্ষ কর্মী না পাঠিয়ে বরং সরকার টু সরকার, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G পদ্ধতিতে এই নারীদেরকে প্রেরণ। চতুর্থ রয়েছে স্পন্সরের অধীনে যখন থাকবে সে নারীগুলো, তখন যদি তারা নির্যাতন, ধর্ষণ কিংবা তাদের দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোতে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সাহায্যতা নিশ্চিত করা। এবং পঞ্চম রয়েছে স্থানীয়ভাবে আইন সহকারী নিয়োগের বাজেট বরাদ্দ। অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যে আমাদের হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে এবং নির্যাতিত হচ্ছে, তারা কোনো প্রতিকার পাচ্ছে না, কারণ তাদের কোনো আইন সহায়ক নেই, তাদের কোনো উকিল নেই, কোনো কিছু নেই, একেবারে শূন্য। এবং 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি রয়েছে বিএমইটির ডাটাবেজে কর্মীদের তথ্য সংরক্ষণ, যেটি এখনও শতভাগ কর্মীদের তথ্য সংরক্ষণ করা নিশ্চিত করা যায়নি। আর এরপর আমার সুপারিশ রয়েছে যে কর্মী গ্রহণকারী দেশগুলোর মানবাধিকার কমিশনের সঙ্গে বাংলাদেশের মানবাধিকার কমিশনের দ্বিপাক্ষিক আলোচনা। অর্থাৎ এত নির্যাতন, এত নিপীড়ন হওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত আমরা ওই দেশগুলোর সরকারের সাথে কিংবা ওই দেশের যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে সেগুলোর সাথে এখন পর্যন্ত আশ্চর্যজনকভাবে কোনো ধরনের সংলাপের সূচনা হয়নি। এবং সবশেষ যে সুপারিশটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা। এই স্বাস্থ্য পরীক্ষাটা বাংলাদেশ থেকে যখন এই কর্মীরা যাচ্ছে তখন এবং যখন সেখান থেকে ফিরছে তখন হচ্ছে তাদের স্বাস্থ্য পরীক্ষা। মৌটুসী, অনেক ধন্যবাদ মুমু আপনাকে। মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের নির্যাতন বিষয়ক আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী মার্সিয়া মুমু।